নমস্কার, শুরু করছি বাংলা বলছে। যেদিন নির্বাচন কমিশন ভোট ঘোষণা করলো তার ঘন্টা পাঁচেকের মধ্যে রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিবকে বদলি, তার পরের দিন সকালের মধ্যেই রাজ্যের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার, এডিজি ল অ্যান্ড অর্ডার, এই তিনটি খুব গুরুত্বপূর্ণ পোস্টিংয়ে বদলি, সেটা ইঙ্গিত দিয়ে দিয়েছিল যে প্রশাসনের একদম খোল নলচে বদলাতে চাইছে নির্বাচন কমিশন। এবং যত সময় গড়াচ্ছে, গত 3 দিনে আমরা দেখতে পাচ্ছি যে রীতিমতো প্রশাসনের একদম ওপরতলা থেকে নিচতলা পর্যন্ত সর্বস্তরে এই বদলটা নির্বাচন কমিশন করছে, জানিয়ে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই অভিযোগ করছে যে নির্বাচন কমিশন তারা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে, বিজেপি দ্বারা চালিত হয়ে এটা করছে। সব মিলিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে প্রশাসন, যে প্রশাসনিক পদগুলোতে রদবদলের একটা সাম্প্রতিককালে একাধিক নিদর্শন রয়েছে, সাম্প্রতিক একাধিক নির্বাচনে, কিন্তু এবার শুরু থেকে যেভাবে প্রায় স্টেপ আউট করে নির্বাচন কমিশনের ব্যাটিং দেখা যাচ্ছে, তা নিঃসন্দেহে অন্যান্য বারের থেকে কিছুটা হলেও বেশি আক্রমণাত্মক। এই সব নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গেও পরিচয় করাবো। শুরুতে চোখ রাখবো প্রতিবেদনে। সব দায়িত্ব নির্বাচন কমিশন আর বিজেপিকে নিতে হবে। ভোট ঘোষণার পর থেকেই মমতা প্রশাসনের আমূল রদবদল করে দিয়েছে কমিশন। বুধবার আবার নতুন করে 5 ডিআইজি ও 11 জন জেলাশাসককে অপসারণ করার বিজ্ঞপ্তি জারি করল ইসি। রায়গঞ্জ, মুর্শিদাবাদ, বর্ধমান প্রেসিডেন্সি ও জলপাইগুড়ি রেঞ্জে নতুন ডিআইজি আনা হয়েছে। জেলাশাসক বদল হয়েছে কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, 2 চব্বিশ পরগনা, দার্জিলিং এবং আলিপুরদুয়ারে। কলকাতা উত্তর ও কলকাতা দক্ষিণে সরিয়ে দেওয়া হয়েছে 2 ডিইওকেও। বৃহস্পতিবার দুপুরের মধ্যে তাদের কাজে যোগ দিতে হবে। এর আগে ভোট ঘোষণার দিনই রাতারাতি বদল করা হয় মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব থেকে ডিজি ও কলকাতা পুলিশ কমিশনারকে। দলীয় প্রার্থী তালিকা ঘোষণার সময় এ নিয়ে সোচ্চার হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখনো তো নোটিফিকেশন হয়নি, তো এবার যদি ডিজাস্টার হয় কে দেখবে বলুন? যে চিফ সেক্রেটারি জানতো পরিস্থিতিটা, কোন রাজ্যে কোন জেলায় কি হলে কি হতে পারে, জলের সংকট হলে কে দেবে? সব দায়িত্ব নির্বাচন কমিশন আর বিজেপিকে নিতে হবে। ল এন্ড অর্ডার প্রবলেম হলো আপনাদের দায়িত্ব নিতে হবে। শাসক দলের অভিযোগে পাল্টা তীর ছুঁড়েছে বিজেপি। তাদের দাবি, ভোটের সময় হিংসা এড়াতেই এই ব্যবস্থা নিচ্ছে কমিশন। प्रॉब्लम ममता बनर्जी क्रिएट करता है, दंगा लगाने का कोशिश ममता बनर्जी ने बार बार किया। इसीलिए प्रशासन में ऐसा ऑफिसर जो दंगा कराता है ममता बनर्जी का इशारा पर, वो लोग हट जाएगा, दंगा नहीं होगा। রাজ্যে ভোট প্রক্রিয়া নির্বিঘ্ন করাতে এদিনই পর্যালোচনা বৈঠক করে কমিশন। বিশেষ নির্বাচনী পর্যবেক্ষক, পুলিশ পর্যবেক্ষক, ডিজি, আইজি, পুলিশ কমিশনার, এডিজিদের নিয়ে বৈঠক করেন সিইও। কলকাতা টিভি। আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেসের পক্ষ থেকে মিতা চক্রবর্তী, বিজেপির পক্ষ থেকে অঙ্কন দত্ত, রয়েছেন সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক শঙ্খদীপ দাস, এবং আর কিছুক্ষণের মধ্যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রদীপ্ত মুখার্জি আমাদের সঙ্গে যোগ দেবেন। আমি প্রথমে শঙ্খদীপের কাছে যাব। শঙ্খ, আমরা তো 2016 থেকেই দেখছি যে নগরপাল পদ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্রিটিক্যাল যে প্রশাসনিক পদগুলো রয়েছে, সেখানে এই নির্বাচনের সময়, অর্থাৎ নির্বাচন কমিশন অ্যাকশন মোডে এলে তার বদল প্রায় অবশ্যম্ভাবী। কিন্তু এবার শুরু থেকে ঘন্টা পাঁচেকের পর থেকে আমরা নির্বাচন কমিশনের এই প্রশাসনিক রদবদলে যে ধোঁয়াধার ব্যাটিং দেখছি, এটা কি অন্যবারের তুলনায় একটু বেশি চোখে পড়ার মতো না? কমপ্লিটলি আগেরবার থেকে ডিফারেন্ট। তার কারণ হচ্ছে যে একটা নোটিস করতে হবে, মৌপিয়া রাজ্যের যে সিইও, মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়াল এবং ইলেকশন অবজারভার সুব্রত গুপ্ত, দুজনেই ওয়েস্ট বেঙ্গল ক্যাডারের অফিসার। ফলে তারা জানে সেই বাম জমানা থেকে পশ্চিমবঙ্গে কিভাবে পুলিশ এবং প্রশাসনকে শাসক দল ব্যবহার করে। তার ফলে যে প্রথাগত যে প্যাটার্ন, রাজ্য সরকারের কাছ থেকে 3 জন করে নাম চাওয়া, সেই প্যাটার্নটাকেই অ্যাভয়েড করে গেছে কমিশন। কমিশন আগে থেকে ম্যাপিং করে রেখেছে কোন পদে কাকে বসানো হবে। এবং তুমি দেখো যে 6 ঘন্টার মধ্যে চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারিকে বদল করে দেওয়া হয়েছে। তারপরে সঙ্গে সঙ্গে বদল করে দেওয়া হয়েছে আরো 3 জন। তারা হলেন কলকাতা পুলিশের কমিশনার এবং এডিজি ল অ্যান্ড অর্ডার। অর্থাৎ প্রশাসনের যে টপ 5 আমলা এবং পুলিশ কর্তা মিলিয়ে তাদেরকে কিন্তু চেঞ্জ করে দেওয়া হয়েছে। এটা অনেক দিনের প্রস্তুতি ছাড়া
বা ম্যাপিং ছাড়া সম্ভব নয়। এবং আমি একটু এখানেই সংগতি, তুমি যেমনটা বললে, এবং যে অফিসারদের আনা হচ্ছে, তুমি তোমার মনে থাকবে কে জয়রামন, অর্থাৎ যারা দীর্ঘদিন ধরে এই মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনে হয় সাইডলাইন ছিলেন বা নট সো ইম্পর্টেন্ট এরকম কোনো পোস্টিং এ ছিলেন। এবং কে জয়রামন আমাদের মনে আছে যে জেলা শাসক গোদারার কন্ট্রোভার্সির সময় তখন কে জয়রামনের অপসারণ নিয়ে প্রচুর জল ঘোলা হয়েছিল। এরকম অফিসাররা তাদের গুরুত্বপূর্ণ পদে নিয়ে আসা হচ্ছে। রাইট। এবং দেখো, তার কারণ হচ্ছে যে যাদেরকে তুমি গুডবুকে রাখবে না তাদের মনে, আমি বলতে চাই না যে আমি তো অ্যাসপারশন হয়ে যায় এটা, কিন্তু তাদের মনে ছিল। ধরো সিদ্ধিনাথ গুপ্তা, তিনি ডিজি হওয়ার ব্যাপারে তিনি একটা, তার নাম ছিল ডিজির পদে, ওয়ান অফ দ্য ফ্রন্ট রানার্স ছিলেন। হ্যাঁ, ওয়ান অফ দ্য ফ্রন্ট রানার্স ছিলেন। হ্যাঁ, ফ্রন্ট রানার ছিলেন। ফলে আজকে দেখো তাকে ডিজি করা হয়েছে। অন দা অনেক দিন শঙ্খ, তোমার ভয়েস ব্রেক করছে, আমি একটু অডিও ডিপার্টমেন্টকে বলবো একটু বিষয়টা সর্ট আউট করতে। আমি তারপর তোমার কাছে আবারও ফিরবো। আমি অঙ্কন তোমার কাছে এখানে আসছি। এখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস তারা অভিযোগ করছে যে একদম বিজেপির কথায় নির্বাচন কমিশন চলছে এবং যে কারণে এত প্রশাসনিক রদবদল। না, তৃণমূল পরাজয়ের আতঙ্কে রয়েছে বলে তৃণমূল এই ধরনের কথা বলছে। 2011 সালে যখন নির্বাচন হচ্ছিল তখন তো তৃণমূল রাজ্যে বিরোধী শক্তিতে ছিল। সেই সময় আইপিএস পদে 65 জনের বেশি বদল আমরা দেখতে পেয়েছিলাম। আইএস আধিকারিক 32 জন বদল হয়েছিল এবং রাজ্যব্যাপী আধিকারিকের এই বদলের সংখ্যা প্রায় 150-র কাছাকাছি ছুঁয়েছিল। সেই সময় তো মমতা ব্যানার্জিকে বা তৃণমূল কংগ্রেসকে প্যানিক রিয়াকশন দিতে হয়নি। সেই সময় তো মনে হয়নি যে আমরা কেন্দ্রে জোট সরকারে রয়েছি বলে আমরা নির্বাচন কমিশনকে দিয়ে এইগুলোকে চেঞ্জ করাচ্ছি। কখনো কি মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় এই কথা বলেছিলেন? বলেননি তো। এ তো রুটিন ব্যাপার। এ তো এর আগেও হয়েছে, বহু রাজ্যে হয়। নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে তার নির্বাচন প্রক্রিয়া চালানোর জন্য বদল করে। একাধিক রাজ্যের আগে হয়েছে। 2012 সালে গুজরাটে বিজেপির সরকার ছিল, কেন্দ্রে কংগ্রেসের সরকার ছিল, প্রায় 30 জন আধিকারিক বদল হয়েছিল। আমরা বা নরেন্দ্র মোদীকে তো তখন বলতে থাকেনি না মনমোহন সিং এর সরকার আমার সরকারকে উল্টে দিতে চায় বলে ইসিআই কে ব্যবহার করে এসব করছে। যারা হেরে যাবে তারা এই ধরনের কথা বলে। আর তৃণমূল কংগ্রেস তো রাজনীতিটা ক্যাডারের ভিত্তিতে করে না, এমপি এমএলএ কাউন্সিলরের ভিত্তিতে করে না, করে লোকাল থানার ওসি, আইএএস আইপিএস এদের উপর ভিত্তি করে। সুতরাং মমতা ব্যানার্জির প্ল্যানিং ছিল এই আইপিএস আইএস দের মাধ্যমে নির্বাচন প্রক্রিয়াটাকে ব্যাহত করার, পরিচালনা করার, বিপথে চালানোর, ম্যানিপুলেট করার। সেইটা করতে পারবেন না বলে এখন তিনি প্যানিক রিয়াকশন। তার আতঙ্ক প্রমাণ করছে যে তিনি কোনো একটা অভিসন্ধি করেছিলেন এই আইপিএস আইএস দের ব্যবহার করে এই পুরো প্রক্রিয়াটাকে বানচাল করার, নির্বাচনটাকে অন্য পথে নিয়ে যাওয়ার। সেটা হতে পারছে না দেখে, নিরপেক্ষতার দিকে নির্বাচনটা যাচ্ছে দেখে উনি এই প্যানিক রিয়াকশন দিচ্ছেন। আমি আসবো, আমি মিতাদির কাছে আসবো। মিতাদি, আপনারাও বিভিন্ন সময় আমরা দেখেছি যে এই রাজ্যে যে শাসক দল তাদের বিরুদ্ধে অভিযোগ এনেছেন যে নির্বাচন সুষ্ঠু, অবাধ এবং শান্তিপূর্ণ হয় না। পোল ভায়োলেন্স নিয়ে আপনারাও বহুবার সরব হয়েছেন। আমার মনে আছে যে পঞ্চায়েত নির্বাচনের সময় ফুলচাঁদ শেখ, যিনি প্রথম এই পোল ভায়োলেন্সের বলি হয়েছিলেন, তিনি কংগ্রেস কর্মী ছিলেন। এইরকম একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে যখন আমরা দেখতে পাচ্ছি যে একদম প্রশাসনিক খোলনলচে বদলে দিচ্ছে নির্বাচন কমিশন, তখন আপনারা কি মনে করছেন? রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বিজেপির দ্বারা চালিত হয়ে, নাকি আসলে এটা প্রয়োজনই ছিল? আপনারা কি ওয়েলকাম করছেন এটা? দেখুন, এটা খুবই দুর্ভাগ্যজনক যে আমাদের রাজ্যে, পশ্চিমবাংলায়, সেটা পঞ্চায়েত লেভেলে নির্বাচন হোক কি লোকসভা নির্বাচন হোক কি বিধানসভা নির্বাচন হয়, কোনো নির্বাচন সম্পন্ন হয় না যতক্ষণ না মানুষের লাশ রাস্তায় না পড়ছে। বহু কংগ্রেস কর্মী খুন হয়েছে এর আগে, পঞ্চায়েত নির্বাচনের সময় হয়েছে, 2019-এ লোকসভা নির্বাচনের সময় অধিদার কনস্টিটুয়েন্সিতে বহরমপুরে খুন হয়েছে। তো এরকম আমরা পঞ্চায়েত থেকে শুরু করে অ্যাসেম্বলি, লোকসভা, চারিদিকে আমরা যে ধরনের রাজনৈতিক সন্ত্রাস দেখি, একসময় হয়তো ইউপি বিহারে এগুলো হতো, কিন্তু পশ্চিমবাংলার এটা বলা যে আমাদের ইতিহাসে রাজনৈতিক সন্ত্রাস ছিল, আগেও হিংসা হয়েছে, এই জন্য ভবিষ্যতেও হবে, এটা কিন্তু ভীষণই একটা ফ্লড লজিক, যে লজিকটা অনেক সময় তৃণমূল কংগ্রেস দেয় যে এই রাজ্যের ইতিহাসে রয়েছে ভায়োলেন্স। কারণ আমাদের আগে তো অনেক একসময় সতীদাহ হতো, তাই বলে কি আমরা সেগুলো চালিয়ে নিয়ে যাব?
আমরা কি ধরনের বাংলা রেখে যেতে চাই, কিরকম ভারতবর্ষ রেখে যেতে চাই আমাদের আগামী প্রজন্মর জন্য, সেটা কিন্তু আমাদের কি সিদ্ধান্ত নিতে হবে। আমি শুধু এখানে একটা ঘটনা, জাস্ট ঘটনাচক্রে মনে পড়ে গেল, যখন যখন ফুলচাঁদ শেখের এই ঘটনা ঘটে 2023 সালে এবং ভোট ঘোষণা হওয়ার পরপরই, এরপর যখন 2024-এর জানুয়ারির শেষে যখন মুর্শিদাবাদে ন্যায়যাত্রা করছেন রাহুল গান্ধী, সেখানে মোহাম্মদ সেলিম, অধীর রঞ্জন চৌধুরীরা একদিকে, জাস্ট আমার মনে আছে আমি সেখানে উপস্থিত, 30 মিটারের দূরত্বে দাঁড়িয়ে একদিকে অধীর রঞ্জন চৌধুরী, মোহাম্মদ সেলিম একযোগে হিংসার রাজনীতির অভিযোগ আনছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, আর ঠিক 30 মিটার দূরে জয়রাম রমেশ প্রেস কনফারেন্স করছেন, যেখানে তাকে নির্দিষ্টভাবে ফুলচাঁদ শেখের বাড়িতে যাবেন কিনা রাহুল গান্ধী সে প্রশ্ন করা হচ্ছে, তিনি এড়াচ্ছেন। তিনি বলছেন যে অন্য বিচারধারা নিয়ে রাহুল গান্ধী এই ন্যায়যাত্রা করছেন, এই সমস্ত লোকাল বিষয় সেগুলো এখানে আলোচনা না করাই ভালো। দেখুন, ভারত জোড়ো ন্যায় যাত্রা বা তার আগে যেটা ভারত জোড়ো যাত্রা হয়েছিল, সেটার একটা বিশাল বড় ব্যাপক তার একটা পরিসর ছিল, তার অবজেক্টিভ আলাদা ছিল। প্রত্যেক স্টেটে এরকম অনেক রকমের লোকাল ইস্যুস থাকে, সেই লোকাল ইস্যুস নিয়ে কিন্তু রাহুল গান্ধী এখানে আসেননি। কিন্তু রাজনৈতিক সন্ত্রাসের যে ইতিহাস রয়েছে পশ্চিমবাংলা এবং যেটা বদলানো দরকার, সেই রাজনৈতিক সংস্কৃতি বদলানো দরকার, সেটার কিন্তু প্রয়োজন রয়েছে। এই জন্য ইলেকশন কমিশন যদি মনে করেন যে সুষ্ঠুভাবে নিরপেক্ষভাবে এখানে নির্বাচন করানোর জন্য তার কিছু ট্রান্সফার করা দরকার, আমরা সেটাকে ওয়েলকাম করি। আমি আসবো, আমি সংখ্যা কাজে যাব। আমি একটা 10 সেকেন্ডে কথা বলে নিই। 2021-এ পোস্ট পোল যা ভায়োলেন্স হয়েছিল, নির্বাচন সম্পন্ন হওয়ার পরে যে ভায়োলেন্স হয়েছিল, সেটার জন্য ইলেকশন কমিশন একটা রিপোর্ট চেয়েছেন। সেই রিপোর্টে বেশ কিছু পুলিশ অফিসার্সকে আইডেন্টিফাই করা হয়েছিল যাদের ভূমিকা নিয়ে প্রশ্ন আছে, যাদের রোল কন্ট্রোভার্সিয়াল ছিল। আমার প্রশ্ন এখানে নির্বাচন কমিশনের কাছে এটা থাকবে যে তাদের বিরুদ্ধে কি শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছেন। আমি আসবো, খুব ভ্যালিড পয়েন্ট, এই প্রসঙ্গে আসবো। এবং আমরা দেখেছি যে নির্বাচন কমিশন লিস্টও তাদের চেয়ে পাঠায়। আমি শঙ্খদীপের কাছে আবারও চলে যাব। শঙ্খ প্লিজ, সরি আমি ইন্টারাপ্ট করেছিলাম। আমি যেটা বলতে চাইছিলাম, এবারে ইলেকশনে কিন্তু যে প্রথাগত যে প্যাটার্ন, সেই প্যাটার্নটাকে ইলেকশন কমিশন ভেঙে দিতে চাইছে। এবং তুমি বলছো না খোলছে বদলে দিতে চাইছে, ব্যাপক পথ বদল, লন্ডভন্ড করে দেওয়া। তুমি দেখো প্রথম দিন যখন 5 জন শীর্ষ আমলাকে বদলে দেওয়া হয়, বদলি করে দেওয়া হয় আমলা এবং পুলিশ, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি লেখে এবং বলেন যে একতরফা করছেন, রাজ্য সরকারের কাছে কোনো নাম চাইছেন না এবং এটা যুক্তরাষ্ট্রের ব্যবস্থায় চলে না। কিন্তু তুমি জানো যে প্রতিবার ভোটের আগে রাজ্য সরকার নিজের মতো করে একটা রিসাফল করে নেয় এবং রাজ্য সরকারেরও একটা অঙ্ক থাকে যে একে বড়জোর এখানে সরাতে পারে, ওকে বড়জোর ওখানে সরাতে পারে, এর নাম চাইলে আমি এর নাম দেবো, ওর নাম চাইলে আমি ওর নাম দেবো। কিন্তু আজকে রাজ্য সরকারের সাথে কোন রকমের কনসালটেশনই নিতে চাইছে না কমিশন। কমিশন যা করছে, কমিশন নিজের ইন্টেলিজেন্স দিয়ে ইনপুট নিয়ে করছে। এবং তুমি দেখো 28 ফেব্রুয়ারি যেদিনকে ফাইনাল লিস্ট বেরিয়েছিল এসআইআর এর, সেদিনকে কমিশন রাজ্য সরকারকে চিঠি দিয়ে বলেছিল যে আপনারা যা যা রিসাফেল করছেন আমাদের কিন্তু চিঠি দিয়ে জানাবেন, আমরা যেন জানি যে কোথায় কাকে পাঠানো হচ্ছে। ফলে এটা একটা দীর্ঘ ম্যাপিং চলেছে এটা নিয়ে। আরো একটা ইন্টারেস্টিং জিনিস তুমি দেখো, যেটা হচ্ছে শুধুমাত্র এসপিপিএম নয়, বিভিন্ন ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারিদের অন্য স্টেটে অবজার্ভার করে পাঠানো হচ্ছে। আজকেও দুজনকে পাঠানো হয়েছে। রাইট, আজকে আমাদের সাংবাদিক একজন অফিসারকে ফোন করেছেন, তিনি তখন তামিলনাড়ুতে অলরেডি ল্যান্ড করে গেছে। এবং কি হচ্ছে, তামিলনাড়ু কেরলে 3টে বা 4টে অ্যাসেম্বলি মিলিয়ে একজন অবজারভার, আর প্রত্যেক পশ্চিমবঙ্গের প্রতিটা অ্যাসেম্বলিতে একজন সিনিয়র আইএএস অফিসার হচ্ছেন অবজারভার। ফলে এই যে বিন্দুতেই সিন্ধু দর্পণটা হয়ে যাচ্ছে, কমিশন এবার কি অ্যাপ্রোচ নিয়ে এবার কাজ করতে চাইছে। ফলে রাজ্য সরকার যাই বলুক না কেন, মমতা বন্দ্যোপাধ্যায় যাই দিক না কেন, কমিশন নিজের একটি প্যাটার্ন ঠিক করে নিয়েছে। এবং আমার দৃঢ় বিশ্বাস এই ইনপুটটা দিচ্ছেন দুজন দুধে আমলা। একজন হচ্ছে যার পশ্চিমবঙ্গের মুখ্য সচিব হওয়ার যোগ্যতা ছিল এবং দাবিদার ছিলেন সুব্রত গুপ্ত। পরে তিনি বুঝতে পারেন যে তাকে চিফ সেক্রেটারি করা হবে না, তিনি ডেপুটেশনে দিল্লিতে চলে যান এবং একটি দপ্তরের সচিব পদে থেকে রিটায়ার করেন। আর দুই হচ্ছেন মনোজ আগরওয়াল। এবং মনোজ আগরওয়াল সিইও, দীর্ঘদিনের আমলা, প্রিয়রঞ্জন দাসমুন্সির এক সময় তিনি ব্যক্তিগত সচিব ছিলেন। দিল্লি ক্ষমতার অলিন্দে তার অবাধ বিচরণ ছিল। দেখা যাবে যে তিনি সিইও পদে বসার পরে যখন এসআইআর প্রক্রিয়া হয়, তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্স করে তাকে ব্যক্তিগত আক্রমণ করেন, তার সম্পর্কে কিছু কথা বলেন। এই কথাগুলো কতটা ভালোভাবে ওপেনলি সিইও নিয়েছেন আমি জানি না, তিনি তো নিশ্চয়ই তার কপি বুক, তার গাইডলাইনের মধ্যেই কাজ করছেন। এটার অ্যাপ্রোচটা হচ্ছে খুব স্ট্রিক্ট
এবং তুমি দেখবে যে জ্ঞানেশ কুমারও যখন পশ্চিমবঙ্গ থেকে যাওয়ার সময় প্রেস কনফারেন্স করেন, তিনি সবাই সাংবাদিকরা যাই প্রশ্ন করেছেন উনি খালি বলেছেন সব কারবাই হোগা, সব কারবাই হোগা। শঙ্খ, আমার এখানে একটা প্রশ্ন আছে, এক্স্যাক্টলি আমার এখানে একটা প্রশ্ন আছে শঙ্খ। 2016 নির্বাচন থেকে তো আমরা দেখছি যে এই প্রশাসনিক রদবদলগুলো আস্তে আস্তে, যেটা তুমি এবার বলে, যেবার লন্ডভন্ড, কিন্তু 2016 তো তোমার মনে থাকবে যে ভোটের সময়, সেই সময় যখন পুলিশ ভীষণ স্ট্রিক্ট অ্যাকশন নিচ্ছে, আমরা দেখতে পাচ্ছি, টেলিভিশনে দেখতে পাচ্ছি, আমরা ভোট কাভার করতে গিয়ে দেখতে পাচ্ছি, ভীষণ সেটা নিয়ে শোরগোল চলছে। নির্বাচনের নরেন্দ্র রেজাল্ট, ত্রিপাঠী। নাগেন্দ্র ত্রিপাঠী তিনি একটা মিষ্টির দোকানে গিয়ে থাপ্পড় মেরেছিলেন, এবং তাছাড়াও অন্য অফিসাররা, আমরা দেখলাম কি যে নির্বাচনের পর একটা বড় অংশের অফিসার তাদের শাস্তিমূলক পোস্টিং হয়ে গেল রাজ্যের বিভিন্ন প্রান্তে। 2021-এ যদি দেখি, এই নাগেন্দ্র ত্রিপাঠী বয়াল গ্রামে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি খাকির উর্দি দেখাচ্ছেন, তাকেই আবার নিয়ে যাওয়া হচ্ছে বীরভূমে অনুব্রতর গড়ে, তখনকার দাপুটে অনুব্রত, তার গড়ে ভোট করানোর জন্য। এছাড়াও আরো যেগুলো দেখি, যেগুলো দেখার জন্য অপটিক্সের জন্য খুবই ভালো, কিন্তু ফাইনালি তার সেটা কতটা ইফেক্টিভ হয়েছে, মানে আদৌ এগুলো ইফেক্টিভ হবে কি ভোটের দিন বা ভোটের সময়? মৌপিয়া, তুমি একদম রাইট কোয়েশ্চেন করেছো, যেটা অপোজিশন বারবার করে বলতে চাইছে ইলেকশন কমিশনকে, যে সিআরপিএফ আধা সামরিক বাহিনী যেন লোকাল পুলিশের উপর ডিপেন্ডেন্ট না থাকে, লোকাল পুলিশ যেন সিআরপিএফ এবং সিএপিএফ এর পথপ্রদর্শক না হয়। সেই কারণেই তুমি দেখো যে প্রতিটা অ্যাসেম্বলি ধরে দেবে একজন সিনিয়র আইএএস অফিসারকে ওখানে অবজারভার করা হয়েছে, যাতে করে ওই একজন অবজারভার ক্লোজলি মনিটর করতে পারেন যে কোথায় কি হচ্ছে। এবং ডেফিনেটলি তুমি জেনে রেখো যে 294 জন অবজারভার, তার মধ্যে 50% অবজারভার বা মোর দ্যান দ্যাট আসবেন ভিন রাজ্য থেকে। এবং তুমি দেখো যে 3টে স্টেটে ইলেকশন কিন্তু পশ্চিমবঙ্গের প্রথম ফেজে ইলেকশনে অনেক আগেই হয়ে যাবে, আসাম, কেরল এবং পন্ডিচেরি। 9 তারিখে ইলেকশন শেষ, তুমি দেখবে এখান থেকে হিউজ ডিপ্লয়মেন্ট হবে সিআরপিএফ এর, এবং অবজারভারদের ওখান থেকে নিয়ে আসা হবে। তার একটি কারণ, যে কথাটা তাপস রায় থেকে শুরু করে মোহাম্মদ সেলিম সিইসি কে গিয়ে বলে এসেছেন, যে সিআরপিএফ তারা যেন রাজ্য পুলিশের বা লোকাল পুলিশের উপরে নির্ভরশীল না হয়, তারা যেন নিজেরা কাজ করেন, তাদের যে লায়াজনিং অফিসার তারা যেন নিজেরা গিয়ে আগে থেকে এলাকায় রুট মার্চ করেন, এলাকাটা বুঝে নেন, এবং রাজ্য পুলিশকে যেন তাদের পথপ্রদর্শক না করে নেয়। তো এই কারণটা কি, কারণ বহুদিন ধরে এই অভিযোগ ছিল যে লোকাল পুলিশ মিসগাইড করে, যেখানে গন্ডগোল হয় সেখানে পাঠায় না, দেরিতে পৌঁছয়, তখন যা হয়ে যাওয়া তা হয়ে যায়। সেইটা অনেকটাই কিন্তু এবার কারণ করতে চাইছেন। এবং আমি আবারও বলছি, সুব্রত গুপ্ত এবং মনোজ আগরওয়াল তারা দুজনেই খুব কাছ থেকে বাম জমানা থেকে পশ্চিমবঙ্গের ভোটটা দেখেছেন, এবং তারাই কিন্তু এবারে নির্বাচন পরিচালনার চোখ এবং কান, তারাই কিন্তু জ্ঞানেশ কুমারের চোখ এবং কান, তাদের চোখ দিয়ে কিন্তু দিল্লি নির্বাচন সদন পশ্চিমবঙ্গের ভোটটিকে দেখছে, তাদের ইনপুটের উপরে কিন্তু সমস্ত রকমের বদল হচ্ছে। আমি আসবো, আমি প্রদীপ্ত ইতিমধ্যে আমাদের সঙ্গে জয়েন করেছেন, আমি খুব সংক্ষেপে, অর্থাৎ এই পর্যায়ে সংক্ষেপে প্রদীপ্তর কাছে যাব। প্রদীপ্ত, আজকে আবারও হিউজ প্রশাসনিক রদবদল। শঙ্করদা যেটা দিয়ে শুরু করলেন ম্যাপিং দিয়ে, এই সরকার ম্যাপিং ইসিআই এর কনটেক্সটে বলছি, যে সরকারকে ম্যাপিং, আনম্যাপিং, ওই অ্যাডজুডিকেশন সব ধরনের সমস্যা দিয়ে বিব্রত করার চেষ্টা করছে। কিন্তু আমরা দীর্ঘদিন ধরে কি দেখে এসেছিলাম, যে যখনই ইলেকশন সময়ে কোনো গন্ডগোল হচ্ছে তখন সেটা রাজ্য সরকারের দায় হয়ে যাচ্ছে, সম্পূর্ণ রাজ্য সরকারকে দোষী করা হচ্ছে, ইলেকশন কমিশনকে দোষী করা হচ্ছে না। তাই যখন মমতা বন্দ্যোপাধ্যায় এই গুপ্ত হামলার কথা বলছেন, যেটা অন্যভাবে আমরা অ্যাম্বুশও বলতে পারি, গুপ্ত হামলা বা হ্যাঁ সেই গুপ্ত তাণ্ডব, আমরা মিডনাইট ফ্রিডম স্পিচ শুনেছিলাম এক সময় ভারতকে স্বাধীনতার জন্য, আর এখন দেখছি মিডনাইটে একটা এমন আফ্রিকার দুটো পারের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে, যাকে আমরা গুপ্ত হামলা বলছি। আর ভাই যেটা বলছিল কোথায় 65 জন, অঙ্কন দত্ত আমাদের বিজেপির মুখপাত্র, 65 জন বদল হয়েছে, 30 জন বদল হয়েছে, তাতে কি যায় এসেছে? 2011-র উদাহরণ শুনলাম, কিন্তু 2011-ও একটা উদাহরণ ভুলে গেল, যখন ওই গৌতম মোহন বাবু সম্ভবত কলকাতা পুলিশের কমিশনার ছিলেন, তাকে ওই 3 বছরের কনটেক্সটে বদলির যে প্রসঙ্গটা ছিল, তখন কিন্তু রাজ্য সরকারের কাছে 3টে নাম চাওয়া হয়েছিল, এবং তার ভিত্তিতে কিন্তু তাকে সরানো হয়েছিল। অর্থাৎ যেখানে কোঅপারেটিভ ফেডারালিজমের কনটেক্সট আসে, তখন কেন্দ্র সরকারের কোনো জায়গা থাকে না, বা ইলেকশন কমিশনের কোনো জায়গা থাকে না। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যথাযোগ্যভাবে বলেছেন যে এর পরে যদি কোনো সমস্যা হয়, ডিজাস্টার হয়, কোনো ঘটনাক্রম ঘটে, তার দায় তাহলে স্বাভাবিকভাবেই বিজেপি। আমি আসবো প্রদীপ্ত, একটা ছোট্ট বিরতি আমাকে নিতেই হবে, ছোট্ট একটা বিরতির পর ফিরছি, দেখতে থাকুন বাংলা বলছে।
ফিরে এলাম বিরতির পর। আমি আবার একবার সংক্ষেপে শঙ্খর কাছে চলে যাব। শঙ্খ, অর্থাৎ তুমি যেভাবে বলছো, যদি আমরা দেখি যে আমরা 2021-এ যেভাবে দেখেছিলাম যে একটা ভীষণ স্পেকটাকুলার একটা এই প্রচার, এই দল থেকে ভেঙে ওই দলে চলে যাচ্ছে, বিজেপি চার্টার ফ্লাইট পাঠাচ্ছে, সেখানে চলে যাচ্ছে, প্রায় রোজই প্রাইম মিনিস্টার আসছেন, হোম মিনিস্টার আসছেন, জেপি নাড্ডা আসছেন, মানে সব মিলিয়ে একটা ভীষণ দুপক্ষেরই একটা ভীষণ রকমের, মমতা বন্দ্যোপাধ্যায় 200-র উপর সভা করেছিলেন, সব মিলিয়ে একটা খুব স্পেকটাকুলার একটা ইলেকশন দেখা গিয়েছিল। এবার কি আসলে আমরা দুপক্ষের যে প্রার্থী তালিকাও এখনো পর্যন্ত দেখেছি, বিজেপির অর্ধেক এবং পূর্ণাঙ্গ তালিকা তৃণমূল কংগ্রেসের, কোথাও আজকে এই 7টার সময় প্রাইম মিনিস্টারের বাসভবনে মিটিং হওয়ার কথা, আমার এখানে প্রশ্ন যে এবারের কি একটু ট্যাকটিক্যাল মুভ, আমরা যদি প্রার্থী তালিকাও দেখি, এবার কি আসলে সব মিলিয়ে একটা ট্যাকটিক্যাল মুভ দেখতে পাচ্ছি? এই ইলেকশনটাকে অনেক বেশি ট্যাকটিক্যাল, যেখানে বাইরের সেই আড়ম্বরটা হয়তো অতটা চোখে পড়ছে না, কিন্তু আসলে সব পক্ষই খুব ট্যাকটিক্যাল মুভের জায়গাটা বেছে নিয়েছে। ভালো বলেছে যে ট্যাকটিক্যাল মুভ, ডেফিনেটলি ট্যাকটিক্যাল মুভ আছে। যে আড়ম্বরটা আমার মনে হচ্ছে একটু পরে দেখা যাবে, যেহেতু দুটো ফেজে ইলেকশন এবং 23 এপ্রিল হচ্ছে ফার্স্ট ফেজ, ফলে এখনো 1 মাসেরও বেশি সময় বাকি আছে। ফলে আড়ম্বরটা আমার মনে হয় শঙ্খ, 2020 ডিসেম্বর থেকে আমরা আড়ম্বর দেখেছিলাম, সেবার তোমার মনে থাকবে। না না, সেবার তো একটা শুভেন্দু অধিকারীর দলবদল থেকে শুরু করে সেই তামঝাম একটা ছিল। এবং তুমি দেখো মৌপিয়া, যে 2021 সালে বিজেপির প্রার্থী তালিকা ছিল অনেক বেশি অ্যামেচার, অগোছালো, অবিন্যস্ত, এবং এটার ভেতরে এটা একটা বালখিল্য দেখা গেছিল। যশ দাশগুপ্তকে নিয়ে এসে হঠাৎ কৈলাস বিজয়বর্গীয় প্রার্থী করে দিচ্ছেন, এবং মানে সমস্ত খারাপ বিজেপিতে দিলীপ ঘোষ এবং শিবপ্রকাশদের একটা লবি, ওইদিকে মুকুল রায় বসে রয়েছে, ওইদিকে শুভেন্দু আর রাজীব এসে কোথায় যাবেন ভেবে পাচ্ছেন না, ওইদিকে কৈলাস বিজয়বর্গীয় নিজের মতো করে ঘুরে বেড়াচ্ছেন। তো একটা অবিন্যস্ত চেহারা। সেই দিক থেকে বিজেপি সেদিক থেকে শিক্ষা নিয়ে বিজেপি কিন্তু এবার অনেক বেশি স্ট্র্যাটেজিক চলছে, এবং বিজেপি তাদেরই প্রার্থী করছে, বিশেষ করে এ ক্যাটাগরি সিট বলে তারা যেসব সিটগুলোকে চিহ্নিত করেছে, সেখানে খাঁটি বিজেপি নেতা, মানে যারা সরুয়ানা খাঁটি, যারা অন্য পার্টি থেকে আসেনি, তাদেরকে প্রার্থী করছে, যেমন দুধ কুমার মণ্ডলের মতো নেতাদের প্রত্যাবর্তন আমরা দেখছি। রাইট। এবং তুমি দেখবে না যে কোনো তৃণমূল থেকে হঠাৎ চলে এসে বিজেপিতে মন্ত্রী হয়ে গেল, প্রার্থী হয়ে গেল, এরকম হচ্ছে না। আবার তৃণমূলও অনেক বেশি ট্যাকটিক্যাল, কারণ তৃণমূলকে 15 বছর অ্যান্টি ইনকামবেন্সি ফেস করতে হচ্ছে, এবং সেখানে প্রচুর বিধায়কের এগেনস্টে লোকাল লেভেল অ্যান্টি ইনকামবেন্সি তৈরি হয়েছিল। দল মনে করছে যে সেখানে দলের মুখ পরিবর্তন করলে বোধহয় তৃণমূল অ্যান্টি ইনকামবেন্সিকে ঠেকাতে পারবে, তাই 74 জন এমএলএ কে ড্রপ করে দিয়েছে। এবং বিজেপির পক্ষে এবারে লিস্ট বানানো কিন্তু অতটা কঠিন নয়, তৃণমূলের পক্ষে কঠিন, কারণ কাকে বাদ দেবেন, কাকে রাখবেন। এবং প্রচুর একটা অ্যাসেম্বলিতে যদি বিধায়ককে ড্রপ করা হয়, সেখানে 12 থেকে 14 জন হচ্ছে দাবিদার, যারা পূর্বের দাবিদার অন্তত 12 জন ছিলেন। তো ফলে ক্যান্ডিডেট সিলেকশনও খুব ডিফিকাল্ট ছিল সেখানে। আমার মনে হয়েছে যে খুব ম্যাচিওরলি তৃণমূল হ্যান্ডেল করেছে। বিশেষ করে অভিষেকের একটা সিগনেচার দেখতে পাচ্ছি, যেখানে টলিপাড়া থেকে কোনো অ্যামেচার ফেসকে আনা হয়নি, সিরিয়াস পলিটিশিয়ান যারা পলিটিক্সে 24 ঘন্টা করেন তাদেরকে। কালীঘাটের লিস্টে ক্যামাক স্ট্রিটের ছায়া দীর্ঘতর হয়েছে বলছো? একদম দীর্ঘতর হয়েছে। এবং এই প্রথম মৌপিয়া আমি কোনো বড় মতান্তর দেখলাম না মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে। তুমি দেখো 24-এর ভোটের সময়ও সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং সৌগত রায়ের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্যাম্পেইন করেননি, কিন্তু এইবার কিন্তু সেই রকম কিছু দেখলাম না। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম কথাটি পড়লেন, প্রথম পৃষ্ঠাটি বললেন, বাকিটা অভিষেক বন্দ্যোপাধ্যায় পড়বেন। এই যে ব্যাটন তুলে দেওয়া, এই যে একটা ট্রানজিশন অফ মানে পাওয়ার, এইটা কিন্তু একটা ভিজিবল কালকে ম্যানিফেস্টেশনটা, কালকে ওখানে প্রতীকী ছবি, কিন্তু ওই প্রতীকী ফ্রেমটাই কিন্তু কালকে প্রার্থী তালিকা ঘোষণার সময় দেখা গেছে। এবং একটা সিমলেস এফোর্ট। সবচেয়ে আমার মানে খারাপ লাগা, আবার ইন্টারেস্টিং লাগাও বলতে পারো, যে সুব্রত বক্সিকে আমি দেখলাম যে লিস্ট পেয়েই সঙ্গে সঙ্গে দেখতে শুরু করলেন কোন আসনে কোন প্রার্থী হয়েছে, যেন মনে হচ্ছে যে উনি কিছুই জানতেন না, সবটাই ওনার অগোচরে হয়েছে। এবং তার যে সুপারিশে 16 ক্যান্ডিডেট বলে জানা গেছিল, জয়প্রকাশ মজুমদার তিনি দেখলাম পাননি। কিন্তু সবটাই যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক এবং প্রতীক জৈন ট্রায়ও মিলে করেছে, এবং যারা সিমলেস ভোট, সেইটা কিন্তু কালকে প্রার্থী তালিকা ঘোষণা করা গেছে। কি ফলাফল হবে
টাইম উইল টেল, সেটা তো আমি আজকে দিন বলতে পারবো না, কিন্তু মতান্তরের ছবিটা অনেক ন্যারো ডাউন করে এনেছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক অনেক কথা হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় শুনে নিয়েছেন, সেইটার একটা কিন্তু রিফ্লেকশন কালকের মধ্যে দেখা গেছে। আবার বিজেপির প্রার্থী তালিকা ঘোষণার ক্ষেত্রে আমি বলবো মৌপিয়া, যে বিজেপি কিন্তু আগের বারের মতো কোনো অ্যামেচারিশ অ্যাপ্রোচ, কোনো অগোছালো অ্যাপ্রোচ, কোনো অবিন্যস্ত ভাব দেখায়নি। তাদের রেজাল্ট যাই হোক না কেন, তাদের ক্ষমতা যাই হোক না কেন, অনেক বেশি সুসংহত স্ট্র্যাটেজিক ওয়েতে খুব শান্তিপূর্ণ ভাবে তাকে অ্যানাউন্স করেছে, এবং তাতেও একটা ম্যাচুরিটি দেখা যাচ্ছে, যেটা গত বছর দেখা যায়নি। শঙ্খ, ধন্যবাদ। শঙ্খদীপ দাস আমাদের সঙ্গে এতক্ষণ সরাসরি ছিলেন। আমি প্রদীপ্তর কাছে আসবো, তাকে মিতাদির কাছে আসি, যে এখনো পর্যন্ত যদি আমরা দেখি যে 144টা আসনে ইতিমধ্যেই বিজেপি তাদের প্রার্থী ঘোষণা করে দিয়েছে। সবকিছু ঠিকঠাক চললে জাস্ট আর কয়েক ঘন্টার মধ্যেই বা কালকের মধ্যেই বিজেপির বাকি তালিকা সেটা প্রকাশ পেয়ে যাবে। যদি আমরা দেখি যে বামেরা তারা অনেকগুলি আসনে তারা প্রার্থী ঘোষণা করে দিয়েছেন, বেশিরভাগ আসনে তারা প্রার্থী ঘোষণা করে দিয়েছেন, 192টি আসনে। আমার পয়েন্ট হচ্ছে যে কংগ্রেস কবে তাদের প্রার্থী তালিকা ঘোষণা করবে? আপনারা অনেক দিন পর 294টা আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন, প্রার্থীরা জানে, প্রার্থীদের প্রস্তুতি কোথায়? তো প্রথমেই বলে দিই যে আমাদের প্রদেশ কংগ্রেস সভাপতি শ্রী শুভঙ্কর সরকার এই মুহূর্তে দিল্লিতে আছেন। যতদূর আমি জানি অদিতাও দিল্লিতে ছিলেন, হয়তো এখনো আছেন, আমি ঠিক জানি না। তো আমাদের প্রার্থী তালিকা তৈরি মোটামুটিভাবে, এবং খুব শীঘ্রই আমাদের প্রার্থী তালিকা সবসময় এআইসিসি থেকে প্রকাশিত হয়, দিল্লি থেকে প্রকাশিত হয়, কেসি বেণুগোপালজির অফিস থেকে। এবং আমরা আশা করতে পারি যে খুব শীঘ্রই, মানে 1-2 দিনের মধ্যেই হয়তো, মানে সঠিকভাবে বলা সম্ভব নয় যেহেতু এটা প্রকাশিত হয় দিল্লির অফিস থেকে, খুব শীঘ্রই সেই আমাদের প্রার্থী তালিকা প্রকাশিত হবে। তবে প্রদীপ্তর কাছে আসি। প্রদীপ্ত, 74 জন বিদায়ী বিধায়ক তারা বাদ, তাদের এবং যার মধ্যে বেশ কিছু হেভিওয়েট নাম রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে একাধিক বিধায়ক যারা টিকিট পাননি, তারা কেউ অবসরের কথা বলছেন, কেউ তাদের ক্ষোভ বিক্ষোভ প্রকাশ করছেন। 103 নতুন মুখ, এই যে ডেফিনেটলি 15 বছরের অ্যান্টি ইনকামবেন্সি কাউন্টার করতে এই চেঞ্জটা ডেফিনেটলি দরকার ছিল, কিন্তু এটাকে এর যে ইম্প্যাক্টটা, এর যে কনসিকুয়েন্সেস, সেটাকে মোকাবিলা করতে পারবে? তোমার খেয়াল থাকবে এবার ভারত যখন বিশ্বকাপ জিতলো 2020, তখন আমাদের যে যারা নতুন প্লেয়াররা এসে, সঞ্জু স্যামসন কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ টুর্নামেন্ট হয়েছে, এবং সেখানে রোকো নেই, রোকোরা ওয়ান ডেই খেলছে। ফলে একটা সময় আসবে যখন যারা প্রাক্তন টিমের ক্যাপ্টেন তাদেরকে বর্তমানে কোচের ভূমিকা পালন করতে হবে, যেমন গৌতম গম্ভীর করছেন। ফলে আমাদেরও ক্ষেত্রে একটা 3টে প্রজন্ম রয়েছে, যেমন ভারতের টিমে আছে না 3 ধরনের টিম হয়, টেস্টের একটা টিম, ওয়ানডের একটা টিম, T20 একটা কিন্তু টিম। অসিত মজুমদার, মনিরুল, এরা কেউই তো গৌতম গম্ভীরের রোল প্লে করতে চাইছেন না, সব তো প্রকাশ্যেই ক্ষোভ বিক্ষোভ ব্যক্ত করছেন। সে তো থাকতেই পারে, দক্ষিণপন্থী দলে এগুলো খুব স্বাভাবিক। তবে সেটা খুব শীঘ্রই মিটে যাবে বলে মনে করছি, এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেমন বলেছেন যে যারা দায়িত্ব পাননি তাদের দল অন্য কোনো ভাবে কাজে লাগাবে। আশা করছি তাদের যে সমস্যার জায়গাগুলো রয়েছে তারা সেগুলোকে উতরে উঠবেন, এবং সত্যি সত্যি অ্যান্টি ইনকামবেন্সির যদি কোনো প্রসঙ্গ থাকে সেটাও দল তাদের কৌশলের ভিত্তিতে, আমাদের কৌশলের ভিত্তিতে নিশ্চয়ই মিট আপ করা যাবে, এবং আমরা খুব কনফিডেন্টের সঙ্গে আমাদের যে লক্ষ্য 250-এর কাছাকাছি সেটার দিকে পৌঁছে যাব। আমি অঙ্কনের কাছে আসবো। অঙ্কন, দলের যে প্রার্থী তালিকা তার কিন্তু খোলনলচে বদলে ফেলেছে তৃণমূল কংগ্রেস, এবং ডেফিনেটলি আগে যেটা হতো যে কোনো জায়গায় হয়তো একটু গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে, হয়তো একাধিক টিকিট প্রত্যাশী রয়েছেন, সেখানে দাঁড়িয়ে আমরা দেখতাম যে কোনো সেলেব ফেস তাকে নিয়ে আসা। এবার কিন্তু সেই পুরনো স্ট্র্যাটেজি থেকে একদম সরে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। না দেখুন, তৃণমূলের প্রার্থী তালিকা কি হবে এটা নিয়ে তো আমার কিছু বলার নেই, কারণ সেটা প্রদীপ্তদা এখানে আছেন, উনি বলবেন বা ব্যাখ্যা করবেন কার যোগ্যতা কি রয়েছে, কে কাকে কি কারণে প্রতিস্থাপিত করে প্রার্থী হচ্ছেন, এটা ওনাদের ব্যাপার। কারণ এক সময় ওনারা বলেন যে 294টা কেন্দ্রে প্রার্থীর নামই মমতা বন্দ্যোপাধ্যায়। ফুটবল, তুমি তো নিশ্চয়ই ফুটবল দেখো, ফুটবলে ধরো সুপার সাবরা তারা প্রায়শই চমক দিয়ে দেন, তার কারণ হচ্ছে তাদের একটা আনপ্রেডিক্টেবল ফ্যাক্টর থাকে। না না, ব্যাপারটা হচ্ছে, তো যদিও তৃণমূল কংগ্রেস খেলা হবে বলে, কিন্তু রাজনীতি তো খেলার জায়গা নয়।
রাজনীতি একটা প্র্যাকটিক্যাল জায়গা, যে জায়গাটা ধরে আপনাকে বলতে হবে, ধরুন সুপার সাবের কথা আপনি বলছেন বা এখানে ইন্ডিয়া টিমের উদাহরণ নিয়ে আসা হলো, তো ইন্ডিয়া টিমের আজকে যখন সঞ্জু স্যামসন ম্যান অফ দ্য টুর্নামেন্ট, ম্যান অফ দ্য ম্যাচ, একের পর এক দুর্দান্ত পারফরমেন্স করছেন, তো তখন তো ক্যাপ্টেনটাও রোহিত শর্মা নেই। এখানে তো দেখা যাচ্ছে 2011 সাল থেকে ওখানে ভারতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেনটাও বদলাচ্ছে, কিন্তু এখানে ক্যাপ্টেন এক, সবাই খারাপ, সবার পারফরমেন্স খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু ক্যাপ্টেনের পারফরমেন্স খারাপ হচ্ছে না। এটা তো হতে পারে না যে তপন বাবু পূর্বস্থলীতে রান করতে পারছেন না, খারাপ, বাদ দিয়ে দিলাম। অসিত মজুমদার রান করতে পারছেন না, খারাপ, বাদ দিয়ে দিলাম। তাহলে ক্যাপ্টেন মমতা বন্দ্যোপাধ্যায় সে কি রান করতে পারছে? সেইটা তো দেখা যাচ্ছে না, তার ক্যাপ্টেন ভালো। আসলে সমস্যাটা আবার কি হচ্ছে, আবার ধরুন এই যে রাজীব ব্যানার্জি, প্রথমত রাজনীতির ময়দানে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পারফর্ম করতে পারছেন কিনা এ নিয়ে বিতর্কের অবকাশ রয়েছে, কিন্তু আমি তোমার কথাই যদি ধরে নিই যে মমতা বন্দ্যোপাধ্যায় পারফর্ম করতে পারছেন না। এবারের ওয়ার্ল্ড কাপে সূর্য প্রতাপ যাদব, তার পারফরমেন্স কি? কাজে তিনি ক্যাপ্টেনের তো একটা অন্য ভূমিকাও থাকে। যদি আমি আবারও বলে দিচ্ছি যে এটা তোমাদের অভিযোগ যে মমতা বন্দ্যোপাধ্যায় পারফর্ম করতে পারছে না, এটা নিয়ে ডেফিনেটলি চর্চার অবকাশ। মানে মমতা বন্দ্যোপাধ্যায় সত্যিই মমতা বন্দ্যোপাধ্যায় এই যেভাবে এসআইআর নিয়ে তিনি সোচ্চার হলেন, যেভাবে আমরা দেখতে পেলাম যে ওটা আপনি একটা অন্য, আমি প্রদীপ্তদার কথার প্রেক্ষিতে বললাম, সঞ্জু স্যামসন যখন লড়ছেন তার ক্যাপ্টেনের নাম সূর্য যাদব, কিন্তু তার আচ্ছা গৌতম গম্ভীর কিন্তু ক্যাপ্টেন নেই আজকে। গৌতম গম্ভীর যখন কোচ হয়ে গেছেন তার ক্যাপ্টেন সেই সময় মহেন্দ্র সিং ধোনি ছিলেন। কিন্তু আমার কথাটা হচ্ছে, আপনি যখন তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে বলছেন, আমি একটাই প্রশ্ন করতে চাই, অন্য জায়গায় জ্যোতিপ্রিয় মল্লিক কিংবা আরো আমি বাকি কথা বলছি না, রাজীব বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় ক্যাপ্টেন নিজের মুখে বলছেন এই প্লেয়ার করাপ্ট প্লেয়ার, এই প্লেয়ার বনসহায়ক দপ্তরে যখন দায়িত্বে ছিল মুহুর্মুহু দুর্নীতি করেছে, প্রচুর টাকা কামিয়ে দুবাইয়ে নিয়ে গেছে। 2021 সালে উনি নিজে মুখে বলেছিলেন, সেই রাজীব ব্যানার্জিকে আজকে কেন টিকিট দিলেন পশ্চিমাঞ্চলে? প্রদীপ্ত, মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাপ্টেন্সি নিয়ে যদি জানতে হয় তাহলে শ্রমিক ভট্টাচার্যের ভিডিওটা যেন দেখে নেয় অপর। শ্রমিক ভট্টাচার্য কি মনে করেন ক্যাপ্টেন হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। আমার ওদিকে বক্তব্য নেই, আমার বক্তব্য হচ্ছে রাজীব বন্দ্যোপাধ্যায় দীর্ঘ 7 বছরের বেশি সময় বিভিন্ন কাজের দায়িত্ব নিয়ে নিজেকে প্রুভ করে আজকের এই জায়গায় এসছে। আর করাপশন চার্জেস দিয়ে ইডি সিবিআই কি করছে, না প্রদীপ্ত, প্রথমত হচ্ছে ডেফিনেটলি রাজীব বন্দ্যোপাধ্যায় প্রথম 7 বছর নয়, রাজীব বন্দ্যোপাধ্যায় 2021-এ প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বিজেপি 6 বছরের কাছাকাছি, 6 বছর না আরো কম, 4 বছরের কাছে। আচ্ছা তাই 4.5 বছরের কাছাকাছি। 2021, এখন তো 5 বছর হয়নি, তোমরা তো এখনো পর্যন্ত 2021-এ যে নির্বাচিত হয়েছে এখনো ক্ষমতায় রয়েছে। 5 বছর তো বিধানসভা নির্বাচন হয়। এক সেকেন্ড, এবার কথা সেটা না, কথা হচ্ছে যে ডেফিনেটলি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে যারা বিজেপিতে গেছিল তাদের প্রায়শ্চিত্ত করিয়ে আনবো ইত্যাদি। তিনি প্রায়শ্চিত্ত দলীয়ভাবে করেছেন কি করেননি, তারপর টিকিট পেলেন, সেটা তার এখন পাওয়া, সেটা তো দলীয় ব্যাপার। বাট করাপশন তো একটা দলীয় ইস্যু নয়, করাপশন তো একটা প্রশাসনিক ইস্যু। আমি সেখানেই বলছি প্রশাসনিক ইস্যু বলেই তিনি ত্রিপুরা সামলে এসেছেন বলে তার উপর যদি সত্যি করাপশনের অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় এনে থাকেন, তিনি ত্রিপুরা সামলে এলে তো করাপশনের চার্জ সেটা খারিজ হয়ে যাবে না। না কখনো যায় না। আমি সেই জন্যই তো ইডি সিবিআই এনআইএ বিভিন্ন ভাবে যে চার্জেস গুলো পশ্চিমবঙ্গে হ্যান্ডেল করছে এবং তার একটা আউটকাম জনগণ দেখতে চাইছে, সেটা আজ অব্দি দেখতে পাইনি। আমি ঠিক সেখানেই বলার চেষ্টা করছি যে কোনো অভিযোগের ক্ষেত্রে যেটা পার্থ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে, পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে আর যে প্রসঙ্গগুলো ইডি সিবিআই ডিল করছে, সেগুলোর উত্তরও তো আমরা চাইছি। আমি আসবো, আমি খুব সংক্ষেপে মিতাদির কাছে আসি। এক সেকেন্ড, যাকে বলেছিল শুভেন্দু অধিকারী, তার কি হলো? আসবো, আমি মিতাদির কাছে আসি। মিতাদি, যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে আমরা কি দেখলাম যে পরশু যে খবর আমরাই কলকাতা টিভিতে প্রথম ব্রেক করেছি, শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম এবং ভবানীপুর 2 জায়গাতে তিনি প্রার্থী হচ্ছেন, 2 কেন্দ্রে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভবানীপুরে এবং নন্দীগ্রামে। অর্থাৎ সরাসরি একটা ভীষণ আক্রমণাত্মক বার্তা, যে একদম সম্মুখ সমরের বার্তা। ডেফিনেটলি শুভেন্দু অধিকারী তার জীবনের এটা খুব বড় বাজি, এবং শুভেন্দু অধিকারী তিনি যে বিজেপির অন্যতম সেরাবাজি তার প্রসঙ্গ চলে আসছে। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন তিনি ভবানীপুরে লড়বেন, এই যে ক্ল্যাশ অফ টাইটান্স। প্রশ্ন হচ্ছে এরকম একটা হাই ভোল্টেজ ইলেকশনে যে কথা শোনা যাচ্ছে, অধীর রঞ্জন চৌধুরী, শুভঙ্কর সরকার, তাদেরকে আমরা এরকম লিডিং ফ্রম দ্য ফ্রন্ট দেখতে পাবো? একদম দেখতে পাবেন, এবং আমি আশা রাখবো, মানে দেখুন আমাদের তো প্রার্থী তালিকা এখনো প্রকাশিত হয়নি, কাজে এখানে টিভি স্টুডিওতে বসে আমার কোনো ভেতরের কথা বলে দেওয়া বা কোনো স্পেকুলেশন করা, আমি সেটা ডেফিনেটলি আমি অ্যাপ্রিশিয়েট করি। আমার কাজের কেয়ারের মধ্যে পড়ে না, কাজে সেটা আমি করতে পারবো না। কিন্তু এতটুকু বলতে পারি যে আমাদের যারা নেতা নেত্রীরা রয়েছেন, সে
মানে বহরমপুরে আপনি যদি অধীর রঞ্জন চৌধুরী বলেন, মৌসুম নূর বলেন, মালদার নেতা নেত্রীরা যারা রয়েছেন, প্রদেশের নেতা যারা রয়েছেন, সবাই উইল বি লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। আমি এবার একটু আমরা দেখা চাইছি এত 20 বছর পরে আমরা 294টি কেন্দ্রে যাচ্ছি, প্রার্থী দিচ্ছি, আমাদের ম্যানিফেস্টো, আমাদের ওয়েলফেয়ার স্কিমস এর প্রমিস, আমাদের কংগ্রেসের গ্যারান্টি নিয়ে আমরা একটা সোশিও ইকোনমিক অল্টারনেটিভ নিয়ে মানুষের কাছে যাচ্ছি, মানুষের কাছে আমাদের কথা বলছি। বিধানচন্দ্র রায়ের সময় বাংলায় কি উন্নয়ন হয়েছিল এবং কি উন্নয়ন আমরা করতে পারি আজকের দিনে কর্ণাটকা, তেলেঙ্গানাতে যেখানে কংগ্রেসের সরকার রয়েছে, বা হিমাচল প্রদেশে, সেখানে আমরা কি উন্নয়ন করছি, কিভাবে শিল্পায়ন করছি, কিভাবে কর্মসংস্থান করছি, কি ওয়েলফেয়ার স্কিম মিতাদি, আপনি কি সত্যি মনে করেন বিধান রায়ের আমলে কি উন্নয়ন হয়েছিল? ডেফিনেটলি সেটা প্লিজ, সেটা ডিভিডেন্ড আপনি এখন চাইবেন, আসবো প্লিজ। তার জন্য তো আমরা কর্ণাটকা, তেলেঙ্গানা আমি আসবো এর মধ্যে। আমরা আমাদের প্রোগ্রেস কার্ড রিপোর্ট এবং আমাদের অল্টারনেটিভ ভিশন নিয়ে মানুষের কাছে যাব। এবার মানুষ যদি বিকল্প খোঁজে তাহলে কংগ্রেস বিকল্প হতে পারে 2026। আমি এর মধ্যে দেখাই যে দিলীপ ঘোষের বিরুদ্ধে এবার কমিশনের নালিশ তৃণমূল কংগ্রেসের। প্রধানমন্ত্রী ব্রিগেডের দিনই আক্রান্ত হয়েছিলেন রাজ্যের মন্ত্রী। কালীঘাট, চেতলা সহ মদন মিত্রের বাড়িতেও এমন হামলা হতে পারে। দিলীপ ঘোষের বিরুদ্ধে এহেন প্ররোচনার অভিযোগ তুলে এবার নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল। বিজেপি নেতাকে শোকজ সহ তার বিরুদ্ধে এফআইআরের দাবি তুলেছে রাজ্যের শাসক দল। চাওয়া হয়েছে জবাবদিহি, এমনকি ওইসব চত্বরে বাড়তি নিরাপত্তারও দাবি করা হয়েছে। দিলীপ ঘোষ যেসব এলাকায় কথা বলেছেন তা ভবানীপুর কেন্দ্রের মধ্যে পড়ে। ওই কেন্দ্রে মুখোমুখি রাজ্যের মুখ্যমন্ত্রী ও বিরোধী দলনেতা, তাই উত্তেজনা বাড়ছে। नंदीग्राम में हारे हैं ममता बनर्जी पिछली बार, तो इस बार नंदीग्राम में खड़े होने की हिम्मत नहीं हुई। भवानीपुर में है, भवानीपुर में भी हारेंगे, क्या है, शुभेंदु दा ने एक बार हराया है, बीजेपी ने एक बार हराया है, तो दूसरी बार हारेगी। और ममता बनर्जी की इस हार के साथ उनकी पॉलिटिकल जर्नी जो है उसका फेयरवेल होगा, हम फेयरवेल देंगे बहुत बढ़िया से। ভারতবর্ষ জানে বিজেপিকে লড়ার জন্য তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিতে একাই প্রস্তুত, একাই কাফি, এবং সেটা প্রমাণিত সত্য। ভবানীপুরের পাশাপাশি নজর কাড়ছে নন্দীগ্রাম কেন্দ্র। সেখানে শুভেন্দুর বিরুদ্ধে প্রার্থী তারই একদা অনুগামী পবিত্র কর। ভূমিপুত্র হিসেবে জয়ের ব্যাপারে আশাবাদী তিনি। অবশ্যই সরকার অজস্র জনমোহিনী যে সমস্ত স্কিম করতেছে এবং যে সমস্ত শিল্পায়ন নতুন নতুন নিয়ে আসতেছে, সেখানে কাজ কর্মসংস্থান হচ্ছে। অন্য যে কোনো রাজ্যের তুলনায় প্যারামিটারে দেখবেন যে হচ্ছে যে রাজ্য অনেক এগিয়ে আছে। নবীন প্রবীণের ভারসাম্য বজায় রেখে এবার দলীয় প্রার্থী তালিকা ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তালিকা থেকে বাদ পড়েছেন 74 জন বিধায়ক। প্রার্থী করা হয়নি পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য, মনোজ তিওয়ারি, মুকুটমণি অধিকারী, তপন দাশগুপ্ত, তাজমুল হোসেন, কাঞ্চন মল্লিক থেকে চিরঞ্জিতকে। এই প্রথম প্রার্থী হচ্ছেন 103 জন। এদের মধ্যে আছেন 4 জন প্রফেসর, 11 জন আইনজীবী, 1 জন ক্রিকেটার, 1 জন অ্যাথলিট, 4 জন অভিনেতা থেকে 2 জন সাংবাদিক। কলকাতা টিভি। অঙ্কন, দিলীপ ঘোষের এগেনস্টে নির্বাচন কমিশনে নালিশ করেছে তৃণমূল কংগ্রেস। শশী পাঁজার বাড়ি ভাঙচুরকে কেন্দ্র করে যে চাপানো চলে, ডেফিনেটলি সংঘর্ষের পরিস্থিতি হয়েছিল, আমি সে প্রসঙ্গে যাচ্ছি না, কিন্তু সরাসরি এরপর কালীঘাটও আক্রান্ত হতে পারে এরকম একটা হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। কে, দিলীপ ঘোষ? হ্যাঁ, তা বলতেই পারেন উনি, কারণ মানুষের যে পরিমাণে জনরোষ রয়েছে, যেভাবে স্বয়ং তৃণমূল নেত্রী হিসেবে, কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে কেউ কোথাও এই ধরনের কথা বলেছেন বলে বিজেপি শাসিত কিংবা অবিজেপি শাসিত রাজ্যে আমরা দেখিনি যে একটা কমিউনিটিকে আরেকটা কমিউনিটি 1 সেকেন্ডে ঘিরে ধরে 12টা বাজিয়ে দিতে পারে, কিংবা কিছুদিন আগে বললেন যে দাঙ্গা হলে ঈদের সময় কে কি করবেন। এইভাবে যেভাবে উনি রীতিমতো উস্কানি দিচ্ছেন, তো মানুষ যেভাবে ক্ষেপে রয়েছে তৃণমূলের বিরুদ্ধে, তো ডেফিনেটলি আমরা তো কিছু করতে পারি না এই জায়গাতে। আমি এখানে আসি একটুখানি প্রদীপ্তর কাছে। প্রদীপ্ত, আমরা তো জাস্ট দেখেছিলাম যে 11 মাস আগে যদি আমরা দেখি দিলীপ ঘোষের বিয়েতে সেখানে উপহার পাঠাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যখন দিলীপ ঘোষ একদম সাইড লাইন্ড, যখন আমরা দেখেছিলাম জগন্নাথ মন্দিরে পৌঁছে যাচ্ছেন দিলীপ ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করছেন একাধিকবার। যেই দিলীপ ঘোষ তিনি ফর্মে ফিরলেন রাজনৈতিকভাবে, তিনি তার পছন্দের সিট পেলেন, এই আজকে তিনি প্রচার শুরু করেছেন রীতিমতো দিলীপ ঘোষ সুলভ একটা, কারণ তাঁরও সবকিছুই অত্যন্ত স্পেকট্যাকুলার, তিনি পাগড়ি টাগড়ি পরে বাইক চালাচ্ছেন দাবাং মোড়ে। ঠিক সেই সময় আমরা দেখলাম যে দিলীপ ঘোষ নিয়ে নির্বাচন কমিশনে নালিশ। দেখো, দিলীপ ঘোষ
এ সৌজন্যের রাজনীতি যখন করেছেন তৃণমূল কংগ্রেস সৌজন্যের জায়গা থেকে অনন্য, সেটা বিমান বসুকে আসন ছাড়াতেও তোমরা বুঝতে পেরেছো বা বুদ্ধবাবুর কন্টেক্সটেও তোমরা জানো। কিন্তু দিলীপ ঘোষ যখন রাজনীতিক, এবং এইটা তুমি যখন বললে তার দাবাং মোড় বা তার নিজের জায়গায় তিনি এসছেন, সেটাই কিন্তু একটা বিজেপির রীতিকে অনুসরণ করার জায়গায় যে বিজেপি মানেই পশ্চিমবঙ্গের একটা হিংসাত্মক জায়গা। সে রাজু বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে বসিরহাটের সায়ন্তন বাবু কিংবা শুভেন্দু অধিকারী কিংবা ওই শীতলকুচি মডেল থেকে শুরু করে আজকের দিলীপ ঘোষ, সপুট গর্ত করা, ঝাঁকা নিয়ে তারা করা, গুলি করে দেওয়া। শওকত মোল্লাকে স্বয়ং মুখ্যমন্ত্রী বলেছিলেন তুই তো বোম বাঁধিস, এবং সেই কন্ট্রোলটা নিয়ে তারপরে পুলিশের তুমি কি আমার কথা শুনতে পেলে? কন্ট্রোল নিয়ে আমি শুনেছি বলেই তো বললাম, আমার উত্তরটা নাও। সেই কন্ট্রোলটা এবং তারপরে দলের নিয়ন্ত্রণ, পুলিশি ব্যবস্থা আর অভিযোগ শোনা যায় না, আমি এটা বলছি। কিন্তু দিলীপ ঘোষের ক্ষেত্রে কি কন্ট্রোল আছে? দিলীপ ঘোষের ক্ষেত্রে আজ অব্দি কোনো কন্ট্রোল এসছে? বরঞ্চ প্রত্যেকে বলেছে যে মানুষের রোষ হয়ে যাচ্ছে নাকি। খুব সংক্ষেপে মানুষের কত রোষ হচ্ছে, মানুষের রোষ কিন্তু এটা কি উস্কানিমূলক নয় অঙ্কন? এটা উস্কানিমূলক নয়? না, মমতা ব্যানার্জি এর আগে যে কথাগুলো বলেছেন, আমি তো এটাই বলছি যে মমতা ব্যানার্জি এর আগে যে কথাগুলো বলেছেন ওগুলো উস্কানিমূলক ছিল না? কমিউনিটিকে ঘিরে ফেলাটা কি উস্কানিমূলক নয়? যখন আমরা দেখেছি এক সেকেন্ড বিজেপির অন্দরে এই চর্চা চলেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে নেতিবাচক বা আক্রমণাত্মক কথা, সেটা তোমাদের ক্ষতি করে আখেরে। আমরা 2 বছর আগে দেখেছি, অ্যাকশন শোনো শেষ করতে দাও, লোকসভা নির্বাচনের আগে কশন করা হয়েছে, সেন্সর করা হয়েছে দিলীপ ঘোষকে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মন্তব্যের কারণে। যখন আমরা দেখছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে অসম্মানজনক বা আক্রমণাত্মক, অসম্মানজনক বলবো না, আক্রমণাত্মক কোনো মন্তব্য তো ছিল, তার নাম পর্যন্ত উচ্চারণ করছেন না স্ট্র্যাটেজিক্যালি, সেখানে দাঁড়িয়ে এই কথাগুলো ড্যামেজিং হবে তোমাদের জন্য। প্রথম কথা, দিলীপ ঘোষ সেই দুর্ভাগা রাজ্য সভাপতি বিজেপির, যাকে 230 জন কর্মীর মৃতদেহের ওপর মালা দিতে হয়েছে, যার কাছে বিভিন্ন বিজেপি কর্মীর সন্তান তারা হাও হাও করেছে, এইবার সেই জায়গাতে দাঁড়িয়ে বা সভায় ডাকতে না কেন? কে ডাকতেন না? বহু জায়গায় উনি ছিলেন। এই তো অদ্ভুত কথা। এ তো আপনি বলবেন যে রাহুল সিনহা এতদিন ধরে দলের কোনো পদ পাননি, তারপর আজকে রাজ্যসভায় এলেন কেন? এটা কি আপনি দলের স্ট্র্যাটেজি তো আপনি ঠিক করবেন না? দল কাকে কোথায় ডাকবে, কোথায় রাখবে, কখন প্রার্থী করবে, সেটা ভারতীয় জনতা পার্টি ঠিক করবে। এখানে শওকতকে কন্ট্রোলের কথা বলা হচ্ছে, তাহলে শওকতের বিরুদ্ধে কাইজার তো বিজেপির নেতা নয়, কিংবা আরাবুল, সে তো বিজেপির নেতা নয়, তারা কেন খুনের রাজনীতি করে? শওকত মোল্লা তৃণমূল হয়ে তৃণমূল কর্মীকে খুন করার কথা বলে, সেইটা কেন বলেছে? একটু মিতাদির কাছে আসি। মিতাদি, এই যে চাপানুতর আমরা দেখতে পাচ্ছি, এটা খুবই একটা দুর্ভাগ্যজনক হয়ে যাচ্ছে, পরিস্থিতি হয়ে যাচ্ছে, যেখানে ব্রিগেডে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বলছেন এক কমিউনিটির মানুষ, যে কমিউনিটির নাম না নিয়ে খোলাখুলি টুপি তিলকের রাজনীতি করছেন, খোলাখুলি বিভাজনের রাজনীতি করছেন, অন্যদিকে মুখ্যমন্ত্রী এরকম উস্কানিমূলক মন্তব্য করছেন। তাহলে এই যে একটা ফিয়ার বা ইন্টিমিডেশনের একটা যে অ্যাটমসফিয়ার ক্রিয়েট করা হচ্ছে, যে এখানে নির্বাচন হচ্ছে না সন্ত্রাস হচ্ছে বা ভয় দেখানোর কাজ হচ্ছে, সেটা তো বোঝা যাচ্ছে না। এবং যেভাবে যে হুমায়ুন কবির, যিনি অত্যন্ত উস্কানিমূলক কথা বলেছিলেন 2024-এর আগে, সেই হুমায়ুন কবির আজকে বলেছেন যে তিনি যে আসন ঘোষণা করেছেন, তিনি বলেছেন যে অধীর রঞ্জন চৌধুরীকে সমস্ত রকমের সমর্থন দেবেন, ডেফিনেটলি সুও মোটো বলেছেন। অধীর রঞ্জন চৌধুরী কি হুমায়ুন কবিরের, সেটা কি রিজেক্ট করবেন, আপনারা রিফিউজ করবেন? অধীর রঞ্জন চৌধুরী কি কোনো পাবলিক ডোমেনে দাঁড়িয়ে বলেছেন যে আমি হুমায়ুন কবিরের সমর্থন চাই? বলেননি অধীর রঞ্জন চৌধুরী। আমি তো সেটা প্রথমেই বলে দিলাম যে সুও মোটো, আমি তো বলে দিলাম যে হুমায়ুন কবির সুও মোটো এটা বলেছেন। না অধীর দা বলেছেন, না শুভঙ্কর দা বলেছেন, কোন কংগ্রেসের নেতা বা নেত্রীর কোনো কমেন্ট আপনি দেখাতে পারবেন না যেখানে ইনফ্যাক্ট হুমায়ুন কবিরের সাথে যখন লেফটের মিটিং হয়েছিল সেই সময় আমরা ওপেনলি তার অপোজ করেছিলাম। হুমায়ুন কবিরের মতো একটা কন্ট্রোভার্সিয়াল লোক যে এত বিভাজনমূলক কথাবার্তা বলে, যে বলতে পারে যে হিন্দুদের কেটে ভাগীরথী নদীতে ভাসিয়ে দেব, কয়েকটা ভোট পাওয়ার জন্য তাদের সাথে আমাদের সময় একদম শেষ। বাংলা বলছে আজকে এখানেই শেষ করতে হবে, কিন্তু অত্যন্ত ঘটনা বহুল, প্রতিটি দিন শুধু নয় প্রতিটি ঘন্টা যার উপর আমাদের নজর থাকছে এবং আমরা আপডেট আপনাদের সামনে তুলে ধরছি কলকাতা টিভিতে। দেখতে থাকুন কলকাতা টিভি।